আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশ চলছে। জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন কিশোরগঞ্জে পুরাতন জেলা স্টেডিয়ামের এই সমাবেশে। স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতাও করা হবে সমাবেশ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে জনসভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। কিশোরগঞ্জে আশপাশের জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা বক্তব্যে দেশের আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার প্রাণ বিসর্জনের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বলেন, অবিলম্বে দেশের জরুরি সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তারা বলেন, উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প নয়, তেমনি সংস্কারও গণতন্ত্রের বিকল্প নয়। তাই দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 5ই আগস্টের পালাবদলের পর বেশ কয়েকটি জেলার সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এসব জনসভা থেকে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। একই সাথে দলের নেতাকর্মীদের জনগণের মন জয় করতে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে পাহাড়ি ও বাঙালি সংঘাতের পর খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ি পর রোববার রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে 2 জন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন আজ। অবরোধের কারণে সাজেকে বেড়াতে গিয়ে 3 দিন ধরে আটকে রয়েছেন প্রায় 1,500 পর্যটক। প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে ডাকা পরিবহন ধর্মঘট 36 ঘণ্টা পর গতকাল প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। অবরোধের কোনো প্রভাব নেই বান্দরবানে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল 6টা থেকে CHT ব্লকেট নামের এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচি ডাক দেওয়া হয়। শহরে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় খাগড়াছড়ি পর রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এই ঘটনায় আহত হন অন্তত 72 জন। বাঙালিদের উপর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ছাত্র জনতা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাহাড়ি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এই দাবি জানান। পাহাড়ে বসবাসরত বাঙালিদের অভিযোগ, আন্তর্জাতিক শক্তির মদদেই সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাহাড়ে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করে কিছু সশস্ত্র গোষ্ঠী দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘদিন ধরে যেসব সন্ত্রাসী পাহাড়ে হত্যা, লুটতরাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানান পাহাড়ের বাঙালিরা। যে কাজ করলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো উচিত। কোন বাধাগুলো আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না, কি কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে, ওই পয়েন্টটা সামনে আনতেছে। এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষটা শিক্ষিত হচ্ছেন, ভাই আপনারা এক কথায় যদি মোটা দাগে বলতে চাই, আপনারা হেড স্পেস ছড়াচ্ছেন। আবারও অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি সহ বিভিন্ন দাবিতে সকাল থেকে অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল আশুলিয়া। 2 মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা 11টার পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বকেয়া বেতন 15 সেপ্টেম্বরের মধ্যে দেবার কথা থাকলেও কর্তৃপক্ষ দেয়নি। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া, জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকার বৃহৎ কয়েকটি পোশাক কারখানা সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত অবশিষ্ট কারখানায় উৎপাদন প্রক্রিয়া চলছে। এছাড়া গাজীপুরের বাঘের বাজার এবং টঙ্গীর কয়েকটি স্থানে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থেকে 6 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিয়মিত মজুরি প্রদান, দৈনিক 500 টাকা মজুরি ও ভূমি অধিকার নিশ্চিত করা সহ নানান দাবিতে আন্দোলন শুরু করেছেন সিলেটের চা বাগানের শ্রমিকরা। সোমবার 2 ঘন্টা কর্মবিরতি শেষে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সরকারের সদয় দৃষ্টি না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন চা শ্রমিকরা। এছাড়া নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক সাম্প্রতিক সময় ঘোষিত গেজেটও প্রত্যাখ্যান করেন তারা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। দিনভর হাড়ভাঙ্গা খাটুনির পর মজুরি মাত্র 170 টাকা। কষ্টে সৃষ্টে তাই জীবনযাপন করতে হয় সিলেটের চা শ্রমিকদের। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাথে যুক্ত হয়েছে নিয়মিত মজুরি না পাওয়া। নিয়মিত মজুরি প্রদান, দৈনিক 500 টাকা মজুরি ও ভূমির অধিকার নিশ্চিত করা সহ নানান দাবিতে সোমবার দুপুরে সিলেটের প্রথম চা বাগান মালনীছড়া সহ বিভিন্ন চা বাগানে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। আমরা 500 টাকা মজুরি চাই, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। দেখো, আমরা চা শ্রমিক দীর্ঘদিন থেকে, আজকে 200 বছরের উপরে হচ্ছে, আমাদের পায়ের তলায় মাটি নাই। আমাদের যে মালিকরা 8.5 টাকা দিছে, কিন্তু 8.5 টাকা এটা তো মানানসই না। আমরা কি সারা জীবন মজুরি দাস হয়েই থাকবো? আমরা কি আর উপরে যেতে পারবো না? 170 টাকা একজন চা শ্রমিক কিভাবে চলবে? তার ফ্যামিলি কিভাবে চলাবে? সম্প্রতি চা শ্রমিকদের 8 টাকা 50 পয়সা মজুরি বৃদ্ধি করে গেজেট ঘোষণা করে নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশ চা সংসদ। তবে ঘোষিত গেজেট প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, 150 বছরের বেশি সময় ধরে চা বাগান সৃজন ও চা শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে আসলেও চা শ্রমিকরা এখনও বঞ্চিত। আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই যে 8.5 টাকা 5% ইনক্রিমেন্টের 8.5 টাকার যে একতরফা শ্রমিকদের প্রতিনিধির অনুপস্থিতিতে মালিক এবং সরকারের একতরফা বাজেট চাপিয়ে দেওয়া যে গেজেট, এইটা আমরা বাতিল চাই। নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজার দরের সাথে একটা পরিবার যাতে চলতে পারে, তার জন্য আমরা মিনিমাম 500 টাকা দাবি করছি। বর্তমানে দেশে রয়েছে 168টি চা বাগান, যার বেশিরভাগই সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে 4টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় 5 দিন, হত্যা চেষ্টা ও মারামারির 2টি মামলায় 2 দিন এবং একটি মামলায় 1 দিন সহ মোট 10 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে গত 18 সেপ্টেম্বর 5 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানী খিলক্ষেত থানায় করা মামলায় মিজানকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। সকালে আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। দীর্ঘ আধা ঘন্টা শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এর আগে মান্নানের জামিন শুনানি নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। দর্শক, আর সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, কিশোরগঞ্জে আজ গণসমাবেশ করছে বিএনপি এবং সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত নেতা জনাব ফজলুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জবাসী, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এই মাঠে, আপনারা এই যে হাজারো মানুষ এই মাঠে আপনারা একত্রিত হয়েছেন আজকে আমরা এখানে একটি মুক্ত পরিবেশে কথা বলছি, একটি ভয়হীন পরিবেশে আমরা সকলে কথা বলছি। একটু আগে আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ
কথা বলেছেন। কোন সেই মানুষগুলো? যেই মানুষগুলো স্বজনদেরকে তারা হারিয়েছেন বিগত স্বৈরাচার আন্দোলনের সময়। আমরা কিছু মানুষের বক্তব্য শুনেছি যারা নিজেরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়। প্রিয় ভাই বোনেরা, এই যেই মানুষগুলোর কথা আমরা শুনেছি, সেই মানুষ আজ আমরা সকলে একত্রিত হয়েছি। এই যেই ভয়হীন পরিবেশে আজ আমরা এখানে আলাপ করছি, কথা বলছি, একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, এই শঙ্কামুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি, এই সময়টার জন্য বিগত 17 বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতেই আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি, 17 জন মানুষকে আমরা হারিয়েছি, 17 জন মানুষকে আমরা এই কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন। 16 জন মানুষ আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, যারা ভয় পাননি, পিছিয়ে যাননি, যারা দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি সহ বিএনপিরই শুধু 50 লক্ষ 60 লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আত্মত্যাগ করেছেন, এত মানুষ নির্যাতিত হয়েছেন, কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন, নির্যাতিত হলেন? কারণ একটাই, এই মানুষগুলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। 71 সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আবারও 2024 সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, জন অভ্যুত্থানের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এর মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে
সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সাম্যের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যেই বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছি, আমরা বারে বারে বলছি, আবারও বলেছি, আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে, সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে, সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, কি প্রত্যাশা করছে? যে তাদের প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে আমি একটি কথা বলেছি, নিশ্চয়ই আপনারাও সেই কথাগুলো শুনেছেন, বিভিন্ন জনসভায় আমি বলেছি। আজ আপনাদের সামনেও সেই কথা বলতে চাই। আমরা একটি পর্যায় অতিক্রম করে এসেছি, যেই পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের কে মুক্ত করা। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। একটু আগেই আমি বলেছি, স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশকে সামনে নিয়ে যেতে হবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনাময় জাতি হিসাবে। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যে আমি বলেছি যে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন,
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদেরকে জয় পেতে হবে। তাহলেই একমাত্র আমরা আমাদের যে আন্দোলন সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমার সাথে বাংলাদেশের বহু লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে, বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের যারা সদস্য তারা সকলেই বিশ্বাস করেন কি, যে এই বাংলাদেশটি এবং বাংলাদেশের মানুষ একটি সম্ভাবনাময় জাতি। এই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বের। প্রিয় ভাই বোনেরা, যদি আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা যদি সঠিক মানুষগুলোর হাতে এই দেশ এবং জাতির নেতৃত্ব তুলে দিতে সক্ষম হই, এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে কারা তাদের নেতৃত্ব দিবে, সেই দায়িত্ব যদি আমরা মানুষের হাতে তুলে দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। মুক্তিও অর্জন করা সম্ভব সেই সঠিক ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রত্যেকটি, সমগ্র বাংলাদেশ যেমন একটি সম্ভাবনাময় দেশ, ঠিক একইভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় এলাকা। আমরা আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের। আমরা যদি কিশোরগঞ্জে দেখি, আমার সামনে যত আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই জনসভায় উপস্থিত হয়েছেন, প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো 2-4 জন অন্য জেলার মানুষ থাকতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছেন। প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো 2-4 জন অন্য জেলার মানুষ থাকতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ। কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি, কিশোরগঞ্জ জেলা যে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা, আমি 2-1টি কথা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয়। আপনারা কি জানেন যে এই যে হাওর এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়, আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায়, সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার 16% ধান আপনারা উৎপাদিত করেন। তার মানে দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা। সমগ্র দেশের 16% ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করেন। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যেই কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে এই 16%কে আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম। কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলেন, ইটনা বলেন, মিঠাপুকুর বলেন, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়। এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বোয়াল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয়। প্রিয় ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রফতানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্টস শিল্প
গার্মেন্ট শিল্পের পোশাক রফতানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয়, তাহলে কেন আমরা কোনোদিন, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই, যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায়, তাহলে গার্মেন্টস শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি, ঠিক একইভাবে মাছ রফতানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব, ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রফতানি করতে সক্ষম হব, যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয়, এই মাছ রফতানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো কে করতে পারবে? এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে। কারণ সেই জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে, জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে। আমাদের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার, সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে। এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনা আছে, যে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। হয়তো অনেকেই সেই সম্ভাবনাটি বিষয় অনেকেই জানা নেই, কারণ এইটির ব্যাপারে খুব বেশি প্রচার বা প্রসারও নেই। সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে পনির। এই পনিরের কথা জানেন অনেক মানুষ, কিন্তু বহু মানুষ জানেন না। এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি। এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, সবচেয়ে বড় যে বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান যেই লক্ষ্য, একটি হচ্ছে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা জনগণকে সমগ্র বাংলাদেশের, আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, তাদের কিছু কিছু লোককে তারা অনেকভাবে অনেক কিছু করেছে। এরই ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে।
এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর ধরে। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না। বিএনপি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায়, এই যে আপনারা আজকে মাঠে যে হাজার হাজার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মতন সারা বাংলাদেশে এইরকম গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি কর্মী, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে, ইচ্ছা থাকে। কি সেটি? যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে, সে তার এলাকার জন্য, সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায়। হয়তো কেউ কেউ তার যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা, সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে। কেউ চায় তার এলাকার, সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে। কেউ চায় সে যদি সুযোগ পায়, তার পক্ষে যদি সম্ভব হয়, এলাকার মানুষের সমস্যা হয়তো একটি ব্রিজ, সেই ব্রিজটি তৈরি করবে। কেউ চায় স্কুল স্থাপন করতে, কেউ চায় হাসপাতাল স্থাপন করতে এলাকার মানুষের জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, প্রিয় ভাই বোনেরা, আমিও একজন রাজনৈতিক কর্মী। আমারও একটি ইচ্ছা আছে যে কোনোদিন যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের পক্ষে যদি সম্ভব হয় দেশের জন্য কাজ করার অতীতের মতন, দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতন, তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য। বিশেষ করে গ্রাম থেকে শুরু করব এই কাজটি। ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা, কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে, জেলা পর্যায়ে, উপজেলা বা থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই। কি সেই আমার পরিকল্পনা? আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয়, পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য। কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়, কিছুটা হলেও তারা নিজেদের যে সেভিংস, নিজেদের যে সঞ্চয়, সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়। এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো, গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবে। অর্থাৎ রাষ্ট্র সরাসরিভাবে প্রত্যেকটি পরিবারের পাশে, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ এবং জাতির ব্যাপারে, দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ এবং জাতির ব্যাপারে, দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে, যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব। আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ফ্যামিলি কার্ড। এবং এই কার্ডের, আমি আগেই বলেছি, এই কার্ডটি কার নামে হবে? এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী, 4 জনের একটি পরিবার, রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে, যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি, যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে, সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজ আমি যেই কথাগুলো তুলে ধরলাম, যেই কথাগুলো আপনাদের সামনে আমি বললাম, তার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি। কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য? বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, এবং এটিই হচ্ছে আমাদের লক্ষ্য, এটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজ যেই শহীদদেরকে আমরা সম্মান দিয়েছি এখানে, সেই শহীদদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, আজ যেই পঙ্গু ভাই বোনদের বা ক্ষতিগ্রস্ত আমাদের সহকর্মী ভাই বোনদেরকে যে আমরা যেই সম্মান দিয়েছি, তাদের সেই সম্মানকে যদি মূল্যায়ন করতে হয়, তাদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আজ দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচার সময় তারা ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিভিন্ন অপবাদ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছিল। তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না। আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা চাই আমরা সকল দল মত নির্বিশেষে, বাংলাদেশে বিএনপি যেমন আছে, বাংলাদেশে অন্য আরো রাজনৈতিক দল আছে। আপনারা দেখেছেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমরা বলেছি দলের পক্ষ থেকে যে আমরা দলের পক্ষ থেকে 31 দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই 31 দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। আমাদের সাথে বিশেষ করে আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। কাজেই এই দেশই আমার ঠিকানা, এই দেশই আমার প্রথম ঠিকানা, এই দেশই আমার শেষ ঠিকানা। কাজেই এই দেশকে জন্য আমরা, এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার আমাদের সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই এই দেশই আমাদের প্রথম,
এই দেশই আমাদের শেষ বাংলাদেশ। আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা? যেই শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য, যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি স্বৈরাচারকে বিদায় করার জন্য, সেই মানুষগুলোকে সম্মাননা জানিয়ে, সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আবারও আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা আবারও সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।